রাষ্ট্রের সঙ্গে প্রতারণার দায়ে ভুয়া মুক্তিযোদ্ধাদের শাস্তি পেতে হবে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকী আজম। যুগে যুগে যেসব কারণে পরিবর্তিত হয়েছে পুলিশের পোশাক। গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বীর মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধা প্রজন্ম। বড় দুই বিদ্যুৎকেন্দ্র বন্ধ, বেড়েছে লোডশেডিং। শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম, এখন দেখুন বিস্তারিত। রাষ্ট্রের সঙ্গে প্রতারণার দায়ে ভুয়া মুক্তিযোদ্ধাদের শাস্তি পেতে হবে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকী আজম। 17 ডিসেম্বর বেলা 12:30টার দিকে দুর্বৃত্তের আগুনে ক্ষতিগ্রস্ত হওয়া চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানা পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। উপদেষ্টা ফারুকী আজম বলেন, নানা প্রক্রিয়ায় নানাভাবে লোকজন মুক্তিযোদ্ধা হয়েছেন। সেগুলো আমরা যাচাই-বাছাই করব। যারা সত্যিকারের মুক্তিযোদ্ধা তারা থাকবেন। যাদের আমরা মুক্তিযোদ্ধা হিসেবে পাব না তারা বাদ পড়ে যাবেন। রাষ্ট্রের সঙ্গে প্রতারণার দায়ে তাদের শাস্তি পেতে হবে। আমি চট্টগ্রামে কোনো দিকনির্দেশনা দেওয়ার জন্য আসিনি। শুধুমাত্র কর্মকর্তাদের সঙ্গে দেখা করার জন্য এসেছিলাম। আমি তাদের অনুভূতি জানার চেষ্টা করছি, যাতে তারা দ্রুত ট্রমা কাটিয়ে উঠতে পারে। কী পরিমাণ মুক্তিযোদ্ধার সন্তানের চাকরি হয়েছে এবং মুক্তিযোদ্ধার সংখ্যা কত, এ সমস্ত কিছুর জনসাধারণের কাছে উন্মুক্ত করে দেব। কোটা সংস্কার আন্দোলনে বড় ধরনের ইস্যু হয়ে দাঁড়িয়েছে। আমরা সবেমাত্র কাজ শুরু করেছি। আমি এখনও মন্ত্রণালয়ে যাইনি, তবে মন্ত্রণালয়কে যাচাই করতে দিয়েছি। গত 13 আগস্ট অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেন ফারুকী আজম। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাকে শপথ পাঠ করান। যুগে যুগে যেসব কারণে পরিবর্তিত হয়েছে পুলিশের পোশাক। পুলিশ, তামাম দুনিয়ার মানুষ ওতপ্রোতভাবে জড়িয়ে আছে এই শব্দটির সঙ্গে। ইতিহাস সমৃদ্ধ এই বাহিনী যুগে যুগে জনগণের জানমালের নিরাপত্তা দিচ্ছে, তাদের নিয়ে আছে নানা সমালোচনাও। পুলিশের প্রতি মানুষের রাগক্ষোভ, দুঃখাহাজারি, ঘৃণা যেমন আছে একদিকে, তেমনি মুদ্রার উল্টো পিঠে গর্ব, ভালোবাসা ও সম্মানও আছে। গত 5 আগস্ট শেখ হাসিনার সরকার পতনের পর 7 দিন পুলিশকে প্রকাশ্যে দেখা যায়নি। তাদের মনে যেমন ভয়াতঙ্ক ছিল, তেমনি কাজে ফিরতে বিভিন্ন ধরনের দাবিও উত্থাপন করেন তারা। এরই মধ্যে পোশাক, লোগো পরিবর্তনসহ অন্তর্বর্তী সরকার থেকে নানা আশ্বাস পেয়ে কাজে ফিরেছে পুলিশ। তবে এখন পুলিশের যেসব বিষয়টি সবচেয়ে আলোচনায়, তা হল কেমন হবে পুলিশের পোশাক। একসময় বাংলাদেশ পুলিশের পোশাকের রং ছিল খাকি। এই রঙের পোশাকের ইতিহাস ব্রিটিশ আমলের সঙ্গে জড়িত। আমাদের এই অঞ্চল যখন ব্রিটিশ শাসিত ছিল তখনই পুলিশ ব্যবস্থা চালু হয়েছিল, তবে প্রথম দিকে কোনো নির্ধারিত পোশাক ছিল না। কিছু সময় পর তাদের জন্য সাদা পোশাক করা হয়। কিন্তু এই পোশাক নিয়েও একটা সমস্যা দেখা দেয়, সেটা হল পুলিশ সদস্যদের সাদা ইউনিফর্ম ডিউটি করার সময় খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যেত। এতে ব্রিটিশ পুলিশের কর্মকর্তা-কর্মচারীরা খুবই বিচলিত হয়ে পড়তেন। ফলে নোংরা আড়াল করতে পুলিশ সদস্যরা তাদের ইউনিফর্ম বিভিন্ন রঙে রাঙাতে থাকে, যা ছিল বিব্রতকর। 1887 সালে ব্রিটিশ অফিসার স্যার হ্যারি লুমসডেনের পরামর্শে পুলিশের ইউনিফর্মটি হালকা হলুদ এবং বাদামি রঙে রাঙানো হয়েছিল। তারপর চা পাতা, পানি ব্যবহার করে সুতির কাপড়ের রং রঞ্জকের মতো তৈরি করে ইউনিফর্মের উপর লাগানো হতো, যার ফলে পোশাকের রং খাকি হয়ে যায়। সেই বছরই পুলিশে খাকি রঙের পোশাক গৃহীত হয়। মহান মুক্তিযুদ্ধের সময়ও বাঙালি পুলিশ সদস্যরা খাকি রঙের পোশাক ব্যবহার করেন। অনেকে অবশ্য সাদা পোশাকেও লড়াই করেছেন পাক সেনাদের বিরুদ্ধে। তবে দেশ স্বাধীন হওয়ার পর বাংলাদেশ পুলিশের পোশাকে সবচেয়ে বড় পরিবর্তন আসে 2004 সালে। সেই বছর পুলিশের পোশাক পরিবর্তন করে মহানগরগুলোয় হালকা জলপাই রঙের করা হয়। জেলা পুলিশকে দেওয়া হয় গা নীল রঙের পোশাক। র্যাবের কালো ও এপিবিএনের পোশাক তৈরি করা হয় খাকি, বেগুনি আর নীল রঙের মিশ্রণে। এমনকি 2009 সালেও কিছুটা পরিবর্তন আসে। পুলিশ এবার কেমন হবে পোশাক? কোটা বৈষম্যবিরোধী আন্দোলনে পুলিশ বাহিনীর কর্মকাণ্ডের জন্য ক্ষুব্ধ পুরো দেশের মানুষই। তাই অনেক পুলিশ সদস্য পোশাক নিয়ে অস্বস্তির কথাও জানিয়েছেন। এবার নিশ্চিত পরিবর্তন হলেও এই প্রসঙ্গটা পুরনো। 2020 সাল থেকেই বাংলাদেশ পুলিশের পোশাক পরিবর্তনের বিষয়টি নিয়ে আলোচনা চলছিল। 2021 সালের শুরুর দিকে পুলিশের বিভিন্ন ইউনিটের জন্য বেশ কয়েকটি পোশাকের ট্রায়ালও হয়। তারপরও নানা কারণে নতুন পোশাক পায়নি বাংলাদেশ পুলিশের সদস্যরা। সম্প্রতি পুলিশের পোশাক ও লোগো পরিবর্তনের বিষয়ে 10 সদস্যের একটি কমিটি গঠন করেছে পুলিশ সদর দপ্তর। পুলিশের লজিস্টিক বিভাগ সূত্রে জানা যায়, উন্নত বিশ্বের 10 থেকে 15টি দেশের পুলিশের ইউনিফর্ম বিশ্লেষণ করছে বাংলাদেশ।
এসব দেশের পুলিশের কাপড়ের মান বিবেচনায় রেখেই নতুন ইউনিফর্মের মান নির্ধারণ করা হচ্ছে। পরিকল্পনা অনুযায়ী নতুন ইউনিফর্মেও থাকছে হাফ ও ফুলহাতা শার্টের ব্যবস্থা। পুলিশ পোশাকে রং নির্ধারণে বিশ্বজুড়ে আইনশৃঙ্খলা বাহিনীর পোশাক দুইভাবে নির্ধারণ করা হয়। দেশকালের ওপর ভিত্তি করে সেবা সংস্থাগুলোর পোশাক নির্ধারণ করা হয় বেশিরভাগ সময়েই। যেমন শীতপ্রধান দেশগুলোর পুলিশের পোশাকের রং হয় কালো রঙের। সেখানে তাপমাত্রা ধরে রাখার একটা বিষয় পোশাকে যুক্ত থাকে। গরম বা নাতিশীতোষ্ণ দেশগুলোতে পুলিশের পোশাক সাদা, খয়েরি বা হালকা রঙের দেখা যায়, যা কিনা তাপ শোষণ কম করে। ভারত বা এই অঞ্চলে বিভিন্ন সেবা সংস্থার পোশাক খাকি হওয়ার আরেকটি কারণ ছিল ব্রিটিশ ঔপনিবেশিক ইতিহাস। ব্রিটিশ পুলিশ হাফ প্যান্ট এবং সাদা রং নির্বাচন করেছিলেন, কারণ এই রংটি সূর্যের তাপকে প্রতিফলিত করে গরমের থেকে রক্ষা করে। বিশেষ করে উষ্ণ আবহাওয়ার কারণে তারা হাফ প্যান্ট পরত। যুগের সঙ্গে তাল মিলিয়ে অনেক আগেই তা বদলে গেছে। পুলিশ খরচ হবে অনেক টাকা। বাংলাদেশ পুলিশের সদস্য সংখ্যা প্রায় 2 লাখ। বাহিনীর পক্ষ থেকেই সকল পুলিশ সদস্যকে পোশাক সরবরাহ বা অর্থায়ন করা হয়। ফলে এই বিপুল সংখ্যক সদস্যের পোশাক পরিবর্তন বাবদ একটা বড় অঙ্কের অর্থ খরচ করতে হবে। এমনকি লোগো পাল্টাতে গেলেও বাড়তি ব্যয় হবে, কারণ স্থাপনা, যানবাহন সহ অনেক ক্ষেত্রে নতুন লোগো প্রতিস্থাপন করতে হবে। বাংলাদেশ পুলিশের সাবেক আইজিপি মোহাম্মদ নুরুল হুদা বলেন, ব্যয়টা প্রচুর এবং অনুৎপাদনশীল খাতে হচ্ছে। এটা আমাদের অর্থনীতির বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে কতখানি ঠিক হবে সেটা যারা দেশের ফাইন্যান্স সম্বন্ধে ভালো জানে তারা ভালো বলতে পারবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ধানমন্ডির বাড়ি পোড়ানো ও দেশের বিভিন্ন স্থানে বঙ্গবন্ধুর প্রতিকৃতি ভেঙে ফেলার প্রতিবাদে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বীর মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধা প্রজন্ম। 17 আগস্ট কোটালীপাড়া মুক্তিযোদ্ধা প্রজন্ম পাঠাগারের আয়োজনে একটি বিক্ষোভ মিছিল উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মুক্তিযোদ্ধা সংসদ ভবনে এসে আলোচনা সভায় মিলিত হয়। বীর মুক্তিযোদ্ধা তৈয়াবুর রহমান সর্দারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, মোদাচ্ছের হোসেন ঠাকুর, ডাক্তার আতিয়ার রহমান, আব্দুল মান্নান মিয়া, ডাক্তার দুলাল চন্দ্র বিশ্বাস, সুধারঞ্জন রায়, মুক্তিযোদ্ধা প্রজন্ম পাঠাগারের সাধারণ সম্পাদক পলাশ সর্দার বক্তব্য রাখেন। বক্তারা তাদের বক্তব্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ধানমন্ডির বাড়ি পোড়ানো ও দেশের বিভিন্ন স্থানে বঙ্গবন্ধুর প্রতিকৃতি ভাঙচুরের নিন্দা জানান। গ্যাসের সরবরাহ বাড়ছে না, ফলে উৎপাদন বাড়ানো যাচ্ছে না গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্র থেকে। এর মধ্যে কারিগরি ত্রুটির কারণে বন্ধ হয়ে গেছে কক্সবাজারের মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্র। একই কারণে বন্ধ আছে ভারতের ঝাড়খণ্ডে নির্মিত আদানি বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট। এতে বিদ্যুৎ চাহিদা মেটানো যাচ্ছে না। 2 দিন ধরে ঢাকার বাইরে বেড়েছে লোডশেডিং। দেশে এখন বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা প্রায় 27,000 মেগাওয়াট। 3 দিন ধরে দেশে লোডশেডিং বাড়তে শুরু করেছে। এ সময় দিনের সর্বোচ্চ বিদ্যুতের চাহিদা হয়েছে ঘণ্টায় প্রায় 15,000 মেগাওয়াট। ঘাটতি হয়েছে 1,500 মেগাওয়াটের বেশি। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার আগ পর্যন্ত শেষ 24 ঘণ্টায় এমন চিত্র দেখা গেছে। ঢাকার বাইরে কোনো কোনো গ্রামে দিনে 4 থেকে 5 ঘণ্টা লোডশেডিংয়ে ভুগছে মানুষ। কয়লাচালিত 800 মেগাওয়াট ক্ষমতার 2টি ইউনিট নিয়ে আদানির বিদ্যুৎকেন্দ্র গড়ে তারা প্রায় 1,500 মেগাওয়াট করে সরবরাহ করছিল। বুধবার আদানির পক্ষ থেকে দুঃখ প্রকাশ করে পাঠানো বিবৃতিতে বলা হয়েছে, মঙ্গলবার কারিগরি কারণে একটি ইউনিট থেকে উৎপাদন বন্ধ হয়ে গেছে। এখন দিনে 750 মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করছে প্রতিষ্ঠানটি। দ্রুত সমস্যা সমাধানে কাজ করছে তারা। উৎপাদনে ফিরতে আরও 1 মাস লাগতে পারে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবি সূত্র বলছে, কয়লাচালিত মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্রে 600 মেগাওয়াট ক্ষমতার 2টি ইউনিট আছে। কারিগরি ত্রুটির কারণে 10 আগস্ট বন্ধ হয়ে যায় উৎপাদন। দেশে দিনে গ্যাসের চাহিদা 380 কোটি ঘনফুট। এর মধ্যে 300 কোটি ঘনফুট সরবরাহ করে পরিস্থিতি সামাল দেওয়া হয়। কক্সবাজারের মহেশখালীতে 2টি ভাসমান টার্মিনালের মাধ্যমে এলএনজি থেকে আসে 100 কোটি ঘনফুট। সামিটের এলএনজি টার্মিনাল গত 27 মে থেকে বন্ধ। অ্যাক্সিলারেটর এনার্জি টার্মিনাল থেকে এখন সরবরাহ করা হচ্ছে 60 কোটি ঘনফুট। দিনে এখন গ্যাস সরবরাহ নেমে এসেছে 260 কোটি ঘনফুটে। বিদ্যুৎ খাতে গ্যাস সরবরাহ নেমে এসেছে 90 কোটি ঘনফুটের নিচে, যা সর্বোচ্চ 120 কোটি ঘনফুট পর্যন্ত সরবরাহ করা হয়েছিল। 2.5 মাস আগেও গ্যাস থেকে সর্বোচ্চ 6,500 মেগাওয়াট উৎপাদন করা হতো। এখন হচ্ছে 5,000 মেগাওয়াটের কিছু বেশি। পিডিবির সদস্য রেজাউল করিম প্রথম আলোকে বলেন, ঘাটতি থাকায় ঢাকা শহরের আশপাশ এলাকায় ও ঢাকার বাইরে লোডশেডিং হচ্ছে।
এলএনজি টার্মিনাল চালু হলে ১,২০০ মেগাওয়াট উৎপাদন বাড়বে। আদানি চালু হতে আরেকটু সময় লাগবে। তবে মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট থেকে শনিবার ও দ্বিতীয় ইউনিট থেকে রোববার উৎপাদন শুরুর কথা। এতে পরিস্থিতির উন্নতি হতে পারে। ঢাকায় বিদ্যুৎ সরবরাহ করে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি ডিপিডিসি ও ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি ডেসকো, এ দুটি সংস্থার দায়িত্বশীল সূত্র বলছে, গতকাল ডিপিডিসির সর্বোচ্চ চাহিদা ১,৭০০ মেগাওয়াট হয়েছে, সরবরাহের ঘাটতি নেই। আর ১,২৩৫ মেগাওয়াট চাহিদার পুরোটা পেয়েছে ডেসকো। ঢাকার বাইরের শহর এলাকায় কিছু কিছু লোডশেডিং হচ্ছে, তবে বেশি হচ্ছে গ্রামাঞ্চলে, যেখানে পল্লী বিদ্যুৎ সমিতিগুলো বিদ্যুৎ সরবরাহ করে। ময়মনসিংহের মুক্তাগাছার কুমারগাতা ইউনিয়নের খামারি ছদরুল ইসলাম বলেন, লোডশেডিংয়ের কারণে মুরগি মারা যেতে পারে। জেনারেটর চালাতে খরচ বেড়ে যাচ্ছে। সিলেট নগর ও জেলার ১৩টি উপজেলার অন্তত ১৭ জন গ্রাহকের সঙ্গে কথা হল। তারা বললেন, ঘন ঘন লোডশেডিংয়ের কারণে তারা অতিষ্ঠ। বুধবার রাতে সিলেট নগরের ব্রাহ্মণশাসন এলাকায় ৫ থেকে ৬ বার লোডশেডিং হয়েছে বলে অভিযোগ করেন ওই এলাকার বাসিন্দা সুপ্রিয় মজুমদার। ফরিদপুরের শহর ও গ্রাম মিলে বিদ্যুতের চাহিদা ১৮০ মেগাওয়াট, সরবরাহ পাচ্ছে ১৩০ মেগাওয়াট। এতে ১৫ থেকে ২০% ঘাটতি মেটানো হচ্ছে লোডশেডিং দিয়ে।